আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আমাকে দেখতে এবং শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন। চৈতি সরকার আপু আছেন, আপু ভালো আছেন আপনি? আমরা আজকে নতুন একটি টপিক শুরু করব। আমাদের আজকের আলোচনার বিষয় হবে পার্ট অফ স্পিচ নিয়ে। আমরা আজকে একটু কথা বলবো। আমি একটি কথা বলে নেই শুরুতে, সেটি হচ্ছে যে আমরা এখন পার্ট অফ স্পিচ যেভাবে করব, এটা হচ্ছে খুবই বেসিক আলোচনা হবে। পার্ট অফ স্পিচের অনেক ডিটেল আলোচনা আছে, অনেক ডিটেল। আমি বলেছিলাম গত ক্লাসে প্রায় 30-40 ঘন্টা আসলে পার্ট অফ স্পিচ নিয়ে কথা বলা যায়, হ্যাঁ। কিন্তু আমরা আমাদের মানে এই মুহূর্তে আমরা যতদিন পর্যন্ত চাকরির পরীক্ষার জন্য যাচ্ছি না, ততদিন পর্যন্ত হচ্ছে এই এত সময় ব্যয় করাটা আমাদের জন্য কঠিন। আবার হচ্ছে এগুলো মনে রাখাও আমাদের জন্য এখন অনেক কঠিন হবে। এখন আমরা পড়তে চাইলেও পারবো না। তো এইসব কারণে আমরা আপাতত এত ডিটেল আলোচনা করছি না, আমরা তো মানে গভীরে যাব না। আমরা যতটুকু দরকার তার চেয়ে একটু বেশি, অর্থাৎ আমরা মোটামুটি আমাদের বেসিক লেভেল যেটাকে বলে ইংলিশে, সেই বেসিক জিনিসটাকে একদম ক্লিয়ার করার চেষ্টা করব এই টপিকের মধ্যে। আর পর্যায়ক্রমে কিছু কিছু জিনিস বাকি থাকবে পার্ট অফ স্পিচের, যখন আমরা আবার সিম্পল কমপ্লেক্স পড়তে যাব। আমরা এরপরে বিভিন্ন টপিক যখন আমরা পড়তে যাই, তখন ওগুলোর মধ্যে আবার পার্ট অফ স্পিচের কিছু কিছু আলোচনা চলে আসবে। তবে আমি এখন যেভাবে পার্ট অফ স্পিচ পড়াবো, এখানে মূলত আপনাদের মধ্যে কিছু বেসিক আইডিয়া, কি ঘটে, কখন কি লাগে, এই ধারণাগুলো একটু সৃষ্টি করার চেষ্টা করব আর কি, হ্যাঁ। তো আশা করছি আপনারা একটু গুরুত্ব সহকারে ক্লাসগুলি দেখবেন, কারণ এগুলো জানলে আপনার সামনের যে জার্নি, সামনের ইংলিশ পড়ার যে জার্নিটা আছে, সেটি আপনার জন্য অনেক বেশি সহজ হবে। তো সবার শুরুতে যে কথাটা বলবো, আমাদের টপিকের নামই হচ্ছে এখন পার্টস অফ স্পিচ, হ্যাঁ। আমরা বলি এটাকে পার্টস অফ স্পিচ, হ্যাঁ। পার্টস কেন বলি? কারণ একটি সেন্টেন্সের মধ্যে অনেকগুলো শব্দ থাকে। প্রত্যেকটা শব্দ ওই সেন্টেন্সের এক একটা অংশ। ধরেন আমি আমি হচ্ছে আমার একটা বডি আছে, আমার এই বডি আঙ্গুল হচ্ছে ওয়ান পার্ট অফ মাই বডি। আমার শরীরের একটা অংশ হচ্ছে আমার এই আঙ্গুলটা। আমি যদি হাত বলি, এইটাও আমার শরীরের একটা অংশ। এইভাবে আমার শরীরে অনেকগুলো অংশ আছে। এই সবগুলো অংশকে একসাথে বলি পার্টস, মানে অনেকগুলো অংশ। আর পার্ট যদি এস বাদ দিয়ে শুধু বলি পার্ট, মানে একটা অংশ। আমার হাত যেরকম আমার শরীরের একটা অংশ, ঠিক আছে। তো আমরা একটু মিনিং গুলো বুঝে নেই। সেটা হচ্ছে যে আমরা এই এই বিষয়টা একটু মাথায় নিব যে পার্ট শব্দের অর্থ অংশ। আর যদি এস যোগ করি পার্টস, প্লুরাল যদি করি, অনেকগুলো অংশ বোঝায়। আর অফ, অফের বাংলায় অর্থ হয় র বা এর। র বা এর হচ্ছে অফের অর্থ। আর স্পিচ মানে হচ্ছে বাক্য বা সেন্টেন্স। আমরা যদি বলি পার্ট অফ স্পিচ, অর্থাৎ বাক্যের অংশ, আমরা কিন্তু পার্ট অফ সেন্টেন্সও বলতে পারি। পার্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের অংশ। আমরা স্পিচ না বলে আমরা সেন্টেন্সও বলতে পারতাম, একই ব্যাপার হইতো, আলাদা কিছু না, হ্যাঁ, আলাদা কিছু না। তো এই যে এখানে আমরা যে বলছি, আমরা বলছি পার্ট অফ স্পিচ। পার্ট অফ স্পিচ যখন আমরা বলি পার্ট অফ স্পিচ, এটার অর্থ হয় বাক্য, বাক্য এর অংশ। বাক্য এর অংশ, এটা অর্থ হয় বাক্য এর অংশ। খেয়াল করেন, এটা অর্থ হচ্ছে বাক্য এর অংশ। পার্ট মানে হচ্ছে, পার্ট মানে হচ্ছে বাক্য, অফ মানে হচ্ছে এর, আর স্পিচ মানে হচ্ছে অংশ। এখন এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখবেন যে এই পার্ট মানে কিন্তু অংশ, পার্ট মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, স্পিচ মানে হচ্ছে বাক্য। আমরা এই বিষয়টাকে বাক্য এর অংশ, এটাকে আমরা সংক্ষেপে কিভাবে লিখি, মানে আমরা মানে সুন্দরভাবে বাংলায় কিভাবে লিখি, আমরা এটাকে এইভাবে লিখি। আমরা লিখি বাক্যের অংশ। আমরা এইভাবে লিখি, সরি, আমরা লিখি বাক্যের অংশ। আমরা এইভাবে লিখি। আমরা ওই যে এখানে যেই একার আছে,
এখানে যে একার আছে এটাকে আমরা এখানে একার করে ফেলেছি, এটাকে একার করে ফেলেছি, আর রটা এখানে আছে বাক্যের অংশ। এখন খেয়াল করেন আমি এই এত আলোচনা কেন করছি। মনে রাখবেন ইংলিশে আপনি যত বড় সেন্টেন্সকে আপনি শাহানা ইয়াসমিন, আমি তো ডাব্লিউএস কোশ্চেন করা এখনো শিখাই নাই, আপনি বুঝবেন কিভাবে? আমি তো ডাব্লিউএস কোশ্চেন বানানো শিখাই নাই, আমি জাস্ট কালকে ধারণা দিয়েছি, সামনে পড়াবো তো ডাব্লিউএস কোশ্চেন। এই ডাব্লিউএস কোশ্চেন যেন ভালো করে পারেন সেই জন্যই পার্ট অফ স্পিচ পড়াচ্ছে আপু, ঠিক আছে? আপনি হয়তো গত ক্লাসে মনোযোগী ছিলেন না, আমি বলেছিলাম। খেয়াল করেন আমরা বলেছি বাক্যের অংশ যখন আমরা কোনো একটা ইংলিশ জিনিসকে যখন আমরা বাংলা ট্রান্সলেট করবো, আপনারা যখন কোনো একটা প্যাসেজ পড়বেন, একটা সেন্টেন্স পড়বেন, অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন যে ইংরেজি বাক্যের বাংলা অর্থ করার সময় শেষ দিক থেকে শুরু করতে হয়। বাক্য এর অংশ, দেখেন শেষ দিক থেকে সামনের দিকে আসছি, বাক্য এর অংশ, বাক্যের অংশ, বাক্যের অংশ শেষ দিক থেকে আসবে। বাংলা যখন আমরা ট্রান্সলেট করি শেষ দিক থেকে আমাদেরকে কি করতে হয়, বাংলায় ট্রান্সলেট করতে হয় ইংরেজি সেন্টেন্স গুলাকে। তাহলে হচ্ছে বাক্যের অংশ, পার্ট অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। এখন এই যে বাক্যের অংশ, এই বাক্যের অংশের জায়গায় যদি আমি বলি যে ধরেন যদি আমি একটা এস যোগ করে দিতাম, যদি বলতাম যে পার্টস অফ স্পিচ, যদি আমি একটা এস এখানে যুক্ত করে দিতাম তাহলে অর্থ কি হয়ে যেত? তখন অর্থ হয়ে যেত বাক্যগুলোর অংশ। যদি এস যোগ করতাম তখন অর্থ কি হইতো? বাক্যগুলোর অংশ। সরি, এরকম কি হইতো? আমি একটু ভুল বলেছি, বাক্যের অংশগুলো হয়ে যেত। আমি একটু লিখে দেই, দেখেন পার্টস অফ স্পিচ বলে তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে বাক্যের অংশগুলো, বাক্যের অংশগুলো, অনেকগুলো অংশ, বাক্যের অনেকগুলো অংশ, বাক্যের অংশগুলো আমরা বলবো। এখন এই পার্ট অফ স্পিচের আরেকটা নাম আছে, কেউ কেউ এই পার্ট অফ স্পিচকে বলে থাকেন, পার্ট অফ স্পিচকে বলে থাকেন ওয়ার্ড ক্লাস। আমরা একটু মাথায় রাখি যে পার্ট অফ স্পিচের আরেকটা ইংলিশ আছে, এটাকে বলা হয় ওয়ার্ড ক্লাস, অর্থাৎ শব্দের শ্রেণী বিভাগ। আমরা ছোটবেলা বিজ্ঞানে অনেক সময় পড়েছি বিভিন্ন প্রাণীর শ্রেণী বিভাগ, এগুলো আমরা দেখেছি, হ্যাঁ, উদ্ভিদের শ্রেণী বিভাগ হয়। তো এরকম আর কি শব্দের শ্রেণী বিভাগকে বলা হয় পার্ট অফ স্পিচ। এখন এই পার্ট অফ স্পিচের ক্ষেত্রে আমাদের একটা বিষয় আছে, যেমন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, দেখেন আমি যদি আপনাকে প্রশ্ন করি, একটা ছোট্ট করে প্রশ্ন, এটা আনসারটা না সবাই লিখবেন, আমি জানি আপনারা এটা পারবেন, তবু এটা আনসারটা আপনি একটু লিখবেন, লিখলে একটু ভালো হবে, লিখতে একটু ভালো হয়। কারণ আমি একটা বাক্য লিখলাম, যে শব্দ লিখলাম ওয়াটার, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি যে এটি কি হবে, এটি কি নাউন হবে, প্রনাউন হবে, ভার্ব হবে, অ্যাডভার্ব হবে, প্রেপোজিশন হবে, কি হবে? ওয়াটারকে কি বলবো বলেন তো? এটি আমার মনে হয় যে আপনারা যারা এখন এই বয়স পর্যন্ত পৌঁছে গেছেন আপনাদের সবার এটি পারার কথা। বলতে পারবেন ওয়াটার কি হবে? একটু বলেন তো দেখি, কি হবে ওয়াটার? এই যে মেহরিমা আক্তার আপু লিখেছে নাউন হবে, হ্যাঁ। এবং আমার মনে হয় এখানে যারা আছেন তারা সবাই বলবেন যে ভাইয়া নাউন হবে, সবাই বলবে যেটা নাউন হবে, আমার বিশ্বাস। কেউ দ্বিমত আছেন যেটা নাউন হবে না? কেউ দ্বিমত আছেন? নাউন, চৈতি আপু বলেছে নাউন, সাবরিনা সুলতানা মায়া আপু বলেছে নাউন, নাউন হবে। এটা আমার মনে হয় অলমোস্ট এখানে যারা আছে তারা সবাই বলবে যেটা নাউন হবে। কিন্তু এখন যদি আমি একটা সেন্টেন্স লিখি, ধরেন আমি একটা বাক্য লিখলাম যে আই ওয়াটার মাই প্ল্যান্টস, আমি আমার গাছে পানি দেই। আই ওয়াটার মাই প্ল্যান্টস, আমি আমার গাছে পানি দেই। এখন যদি আপনাকে প্রশ্ন করি যে এই ওয়াটার কি হবে, এই ওয়াটার কি হবে বলেন, এখন কি এই ওয়াটারকে নাউন বলা যাবে? এই ওয়াটার কি নাউন হবে? ওয়াটারকে নাউন বলা যাবে? দেখেন আমরা যখন এরকম ওয়াটার লিখেছি তখন আমরা একটা কমন সেন্স অ্যাপ্লাই করেছি, যে আমরা ভেবেছি যে আচ্ছা ওয়াটার বলতে পানি বোঝায়, পানি মানে নাউন, একটা জিনিসকে বোঝাচ্ছে, নাউন হবে। আমরা এবার এরকম চিন্তা করে আমরা এটাকে বলে দিয়েছি যে এটা নাউন হবে।
কিন্তু আবার যখন দেখলাম বাক্যের সাবজেক্টের পরে এখানে ওয়াটার বসেছে, এখানে ওয়াটার বাক্যে ভার্ব হিসাবে বসছে, এবং এখানে ওয়াটার অর্থ পানি দেয়া, আমি আমার গাছে পানি দেই, পানি দেয়া একটা কাজ করা বোঝাচ্ছে। কাজ করা বোঝালে আবার এটা ভার্ব হয়ে যাচ্ছে। এর মানে কি দাঁড়াচ্ছে? মানে দাঁড়াচ্ছে যে আপনি যখন কোন একটা শব্দকে এরকম ভাবে যখন শুধুমাত্র চিন্তা করবেন, একটা শব্দকে শুধুমাত্র চিন্তা করবেন, এটি তখন অনেক ক্ষেত্রে ভুল হবে। অনেক ক্ষেত্রে দেখবেন ভুল হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? দেখেন, আপনাকে আমি প্রশ্ন করেছি যে ওয়াটার কোন পার্ট অফ স্পিচ, অর্থাৎ এটি বাক্যের কোন অংশ, অথচ আমি ওয়াটার দিয়ে কোনো বাক্যই লিখি নাই। যখন আমি কোনো বাক্যই লিখি নাই, সে তো কোনো সেন্টেন্সের অংশ হয় নাই, সে একটা শব্দ, একটা ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু সে তো কোনো বাক্যের অংশ হয় নাই। অংশ না হইলে আপনি কখনোই একদম নিশ্চিতভাবে বলতে পারবেন না যে এটি কি নাউনই হবে নাকি ভার্বই হবে। আপনি এটা আগে বলতে পারবেন না। যখন আপনি শব্দটা একটা বাক্যের মধ্যে ঢুকাবেন, একটা বাক্য লিখবেন আপনি শব্দটা দিয়ে, তখন আপনি শিওর হতে পারবেন যে সে কোন পার্ট অফ স্পিচ। কারণ ওই যে আমরা জানতেই চাচ্ছি যে এটি বাক্যের কোন অংশ। আমি যখন বাক্যই লিখবো না তখন তো কনফিউশন তৈরি হবেই, আর যখন বাক্য লিখে ফেলবো তখন আর কোনো কনফিউশন নাই। এই জন্য এখনকার যত পরীক্ষা হয়, চাকরির পরীক্ষা বলেন, বিসিএস পরীক্ষা বলেন, যত রকমের পরীক্ষা আছে, এখন এইরকম ভাবে একটা শব্দ দিয়ে নর্মালি বলে না যে এটা কোন পার্ট অফ স্পিচ হবে। একদমই পরীক্ষা এইভাবে আসে না, সব সেন্টেন্স আকারে আসে। সেন্টেন্স আকারে এই জন্য আসবে, আমি যদি বাক্যই না বানাই তাহলে ও তো কোনো বাক্যের পার্ট হয় নাই, তাহলে ও কোন পার্ট অফ স্পিচ আমি বলবো কিভাবে? বলার সুযোগ নেই। এই জন্য এখন সব সেন্টেন্স আকারে আসে। এই জন্য আজকের পর থেকে যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে বলতো ওয়াটার কোন পার্ট অফ স্পিচ, আপনি তাকে বলবেন যে ভাই আমি পারবো না, এটা বলার কোনো সুযোগ নাই। কেন? কারণ ওয়াটার কিন্তু তুমি কোনো বাক্যের অংশই বানাও নাই। তুমি আগে এই শব্দটাতে একটা বাক্য বানাও, আমি তারপর বলছি এটা কোন পার্ট অফ স্পিচ হবে। আমি এখন বলতে পারবো না, কারণ এখন এটা কেবলমাত্র একটা শব্দ, এটা বাক্যের কোনো পার্ট বা অংশ হয় নাই। বাক্য বানাও, আমি দেখে বলবো এটা কোন পার্ট অফ স্পিচ। ঠিক আছে? তাহলে বাক্য ছাড়া বলা যাবে না, কথা মাথায় থাকবে যে বাক্য ছাড়া বলা যাবে না কোন পার্ট অফ স্পিচ। যদি আপনি উত্তর করেন তাহলে আপনাকে ঠকিয়ে দেওয়ার বা আপনার ভুল হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ওকে, এবার আসেন যে পার্ট অফ স্পিচ কত প্রকার। আমরা পার্ট অফ স্পিচ কত প্রকার আমরা যদি বলি যে আমরা সারা জীবন পড়ে আসছি যে পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। পার্ট অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। আমরা দেখেন, পার্ট অফ স্পিচ 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই 8 প্রকার। বাট এই 8 প্রকার বলা হয় ট্র্যাডিশনাল গ্রামারে। ট্র্যাডিশনাল গ্রামার কি? গ্রামারের যেই মানে ইংলিশ গ্রামারের যে প্রচলন বা ইংলিশ গ্রামারের যেই হচ্ছে আমরা এখন যে ইংলিশ গ্রামার আমরা পড়ছি, এই ইংলিশ গ্রামারের সৃষ্টি কিন্তু অনেক বছর আগে হয় নাই, 200-250 বছর হবে ইংলিশ গ্রামারের ইতিহাস। প্রথম যে ব্যক্তি ইংরেজি গ্রামার লিখেছিলেন, আমার ঠিক এক্স্যাক্টলি সালটা এখন মনে পড়ছে না, বাট সেটি 200-250 বছরের বেশি হয় নাই। 200-250 বছরের বেশি হয় না যে ইংলিশ গ্রামার চর্চা শুরু হয়েছে। শেক্সপিয়র মারা গেছেন 400 বছর হয়ে গেছে। তার মানে শেক্সপিয়র মারা যাওয়ার অনেক পরে এসে এই ইংলিশ গ্রামারের প্রচলন শুরু হয়েছে, ইংলিশ গ্রামার চর্চা শুরু হয়েছে। ওই সময় থেকে কিছুদিন আগে পর্যন্ত, ধরেন আজকে থেকে 10 বছর আগে পর্যন্ত যে গ্রামার ছিল সেগুলোকে আমরা ট্রেডিশনাল গ্রামার বলি। এগুলি অনুযায়ী বাংলাদেশের যত বইপত্র যা দেখবেন সবকিছু এই বই অনুযায়ী লেখা হয়েছে। কিন্তু গত 5-7 বছর বা 10 বছর ধরে আস্তে আস্তে এগুলোর মধ্যে কিছু পরিবর্তন আসছে, এবং সে পরিবর্তনের মধ্যে দেখা গেছে অনেক বইতে এখন উল্লেখ করা হয়েছে যে মডার্ন যে ইংলিশ গ্রামার, সে মডার্ন ইংলিশ গ্রামারে পার্ট অফ স্পিচ হচ্ছে 11 প্রকার। পার্ট অফ স্পিচ কত প্রকার? 11 প্রকার। ওই উপরের 8 প্রকার, ওই উপরের 8 প্রকারের সাথে 3টা জিনিস যুক্ত হয়েছে। ডিটারমিনার, ডিটারমিনার কি আমরা পরে বুঝবো। একটা হচ্ছে আর্টিকেল এবং হচ্ছে নিউমেরাল। নিউমেরাল মানে বিভিন্ন সংখ্যা, আর্টিকেল হচ্ছে এনডি। সংখ্যা বলতে যে 1 2 3 4 5 6 7 8 ফার্স্ট সেকেন্ড থার্ড এগুলো যা আছে এগুলোকে নিউমেরাল হিসেবে, এগুলোকে পার্ট অফ স্পিচ হিসেবে আলাদা করা হয়েছে। তাহলে নতুন 3টা যুক্ত হয়েছে মডার্ন ইংলিশ গ্রামারে, আমরা একটু মনে রাখার চেষ্টা করব আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে যাব নাউনের আলোচনায়।
কারণ আমাদের এই এখান থেকে এই জিনিসগুলোর মধ্যে থেকে আমাদের কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট হবে। আমরা নাউন প্রোনাউনটা পড়বো, ভার্বের শিট অলরেডি আপনাদের হাতে দিয়ে দিয়েছি, এবং আপনাদের সামনে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, অলরেডি প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, অক্সিলারি ভার্বের, মডাল অক্সিলারি ভার্বের আমি বিষয়গুলো বুঝিয়েছি। আরো কিছু ভার্ব আছে, কগনেট ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, গ্রুপ ভার্ব, এরকম কিছু ভার্ব আছে। এগুলোর আলোচনা আমি বয়েজের ক্লাস যখন করব আপনাদের ভয়েস চেঞ্জিং তখন বুঝাই দিব। ভার্বের আলোচনা এখন আমরা খুব বেশি করব না। আরো দুইটা বিষয়ের আলোচনা লাগবে, সেটা হচ্ছে অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ। এবং আপনারা হয়তোবা কখনো ভেবে দেখেছেন কিনা আমি জানি না, যে ইংলিশে যত শব্দ আছে, যত আপনি ডিকশনারিতে যত শব্দ পাবেন, আপনি দেখবেন যে আমাদের ইন্টারজেকশনের সংখ্যা খুবই কম। 20টা ইন্টারজেকশন হইতে পারে, 20টার মতো ইন্টারজেকশন আছে। কনজাংশনের সংখ্যা খুবই কম, 30-40টা কনজাংশন আছে, ধরেন 40টা কনজাংশন আছে। প্রেপোজিশনের সংখ্যা অনেক বেশি না, 25-30টা প্রিপোজিশন আছে। এগুলো সীমিত, একদম সব মিলায় হয়তো বা এখানে 100 শব্দ আমরা পাবো, 100 ওয়ার্ড পাবো, সব মিলিয়ে 100 ওয়ার্ড পাবো। অ্যাডজেক্টিভের কোনো শেষ নাই। অ্যাডভার্বের সংখ্যা অনেক বেশি না, অ্যাডভার্বের সংখ্যাও লিমিটেড, কিন্তু অ্যাডভার্ব বানানো যায়, অ্যাডভার্ব বিভিন্নভাবে বানানো যায়। ভার্বের সংখ্যা অনেক, প্রোনাউনের সংখ্যা সীমিত, বেশি প্রোনাউন, অল্প কিছু প্রোনাউন আছে। নাউনের সংখ্যা আবার অনেক। নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভের সংখ্যা অনেক বেশি। এবং ইংরেজিতে যত শব্দ আছে, এই 4টা শব্দ মিলিয়ে হচ্ছে ইংলিশের প্রায় 98% শব্দ হচ্ছে এই 4টা। আর সব মিলিয়ে 2% শব্দ বললেও আসলে বেশি বলা হয়ে যায়। বাকি সব শব্দ মিলিয়েও যদি আমি বলি 2%, যে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন এগুলো মিলিয়ে 2%, সেটাও বেশি বলা হয়ে যায়। তার মানে বুঝতে পারছেন যে পার্ট অফ স্পিচের সবচেয়ে বেশি জিনিস রয়ে গেছে এই 4টা জিনিসের মধ্যে, নাউনের মধ্যে, অ্যাডভার্বের মধ্যে, অ্যাডজেক্টিভের মধ্যে। তো আমরা মোটামুটি এই দুইটা জিনিস আমাদের লাগবে, এই দুইটা জিনিস লাগবে। আর ভার্বের অলরেডি আমি 2টা শীট আপনাদের দিয়েছি। ভার্ব সম্পর্কে যারা শীটগুলো পড়েছেন একটা ধারণা ইতিমধ্যে হয়ে যাওয়ার কথা। আর যারা ভার্বের শীটে হচ্ছে এখনো গুরুত্ব দেন নাই বা শেষ করেন নাই, আপনাদের সামনে বিপদ আসতেছে। হ্যাঁ, আপনারা দেখবেন যে আমি যখনই এই পার্ট অফ স্পিচ শেষ করে যখন ডাব্লিউএস কোশ্চেনের ক্লাসে চলে যাব, প্র্যাকটিসে চলে যাব, ডাব্লিউএস কোশ্চেন বানানো শেখাবো, তখনই দেখবেন যে ভার্ব যারা পড়েন নাই তারা আস্তে আস্তে কিছু জায়গায় ডিফিকাল্টিস ফিল করছেন। আপনি সব বুঝছেন, সব পারছেন, কিন্তু তবু পরীক্ষায় মার্ক পাচ্ছেন না, আপনার ভুল হয়ে যাচ্ছে। আপনি এটি দেখবেন, ঠিক আছে? এই জন্য এখন আমি বলছি যাদের এখনো ওগুলো শেষ হয়নি, আমরা যেহেতু আরো কিছু সময় পাচ্ছি, আপনারা অবশ্যই ভার্বের শীটগুলো শেষ করেন, ঠিক আছে? ভার্বের শীটগুলো শেষ করা ছাড়া আপনি ইংলিশে ভালো হতে পারবেন না। আমি শুধু আপনাদেরকে ওই একটা কাজ করে দিতে বলেছি, আর বাকি বিষয়গুলো বোঝানোর দায়িত্ব আমি নিয়েছি, যে বাকি জিনিসগুলো আমি বোঝাবো। দেখেন, আমরা নাউন নিয়ে কথা বলবো আজকে। প্রথমে নাউন। নাউনের অর্থ হচ্ছে নেমিং ওয়ার্ড, অর্থাৎ যেই শব্দ দিয়ে কোনো একটা কিছু নামকে বোঝায়, যেই শব্দটা দিয়ে আমরা ওই জিনিসটাকে বুঝি, সেই শব্দটাকে নাউন বলি, নেমিং ওয়ার্ড। তো এই নাউন প্রধানত 2 প্রকার। নাউন প্রধানত 2 প্রকার, আমরা একটু মনে রাখবো, প্রধানত 2 প্রকার। সেই 2 প্রকার কি কি? 2 প্রকার হচ্ছে, একটা নাউনকে বলা হয় হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন বলা হয় একটাকে, আরেকটা বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন কি? দেখেন, খুব সহজ কথা, খুব সহজ। আমাদের আপনারা জানেন আমাদের মানুষের পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়, আপনারা জানেন পঞ্চ ইন্দ্রিয় আছে। আমাদের 5টি মানে ইন্দ্রিয় আছে। ইন্দ্রিয় মানে যেগুলো দিয়ে আমরা বিভিন্ন কিছু সেন্স করি, ফিল করি। যেমন সি মানে আমরা দেখি, দেখা মানে আমাদের চোখ, চোখ দিয়ে আমরা দেখি। স্মেল মানে আমরা গন্ধ নেই, স্মেল মানে নাক, নাক দিয়ে আমরা বিভিন্ন কিছু স্মেল নিচ্ছি, গন্ধ নিচ্ছি। একটা হচ্ছে টেস্ট, টেস্ট মানে হচ্ছে আমরা স্বাদ নিচ্ছি, আমাদের জিহ্বা দিয়ে আমরা স্বাদ নিচ্ছি। একটা হচ্ছে হিয়ার মানে শোনা, শোনা মানে আমাদের কান, কান দিয়ে আমরা শুনছি। একটা টাচ, টাচ মানে আমাদের সারা শরীরের ত্বক, ত্বক দিয়ে আমরা অনেক কিছু ফিল করতে পারি। হাতের তালু হোক, আর আপনার গায়ের চামড়া হোক, পায়ের আপনার চামড়া হোক, গায়ের যে কোনো চামড়া হোক, আপনি এই ত্বক দিয়ে, স্কিন দিয়ে আপনি অনেক কিছুকে ফিল করতে পারছেন। এটা হচ্ছে আমাদের 5টা ইন্দ্রিয়, পঞ্চ ইন্দ্রিয়। আর আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় বলা হয় আমাদের আত্মাকে বা আমাদের হৃদয়কে। হ্যাঁ, এটাকে বলা হয় ষষ্ঠ ইন্দ্রিয়।
এখন খেয়াল করেন যে আমরা যদি কোনো কিছুকে দেখতে পারি সেটা কংক্রিট নাউন হবে। যদি কোনো কিছু স্মেল নিতে পারি, যেমন ফেভার, ধরেন ফেভার, কোন একটা জিনিসের ফেভার, আমি যদি স্মেল নিতে পারি, হ্যাঁ এটা ফেভারটা এরকম, স্মেল নিতে পারছি না, ওইটাও একটা কংক্রিট নাউন হবে। আমি যদি ওইটাকে শুনতে পাই, যেমন ধরেন সং, সং আমি শুনতে পাই না, গান কিন্তু আমি শুনতে পাই, শুনতে পাইলে এইটাও হবে কি কংক্রিট নাউন, এটাও কংক্রিট নাউন হবে। যদি আমি টেস্ট করতে পারি, মানে মুখে দিয়ে স্বাদ নিতে পারি কোনো কিছু, যে জিনিসটাকে আমি টেস্ট করতে পারবো সেটাও কি হবে, সেটাও একটা কংক্রিট নাউন হবে, কংক্রিট নাউন হবে। যেমন ধরুন অ্যাসিড, অ্যাসিড কিন্তু আমি মুখে দিয়ে কি করতে পারি, আমি কিন্তু স্বাদ নিতে পারবো, হয়তো আমার কাছে খুব এটা হয়তো বা খুব কি হবে যে অনেক বেশি ঝাঁঝালো লাগতে পারে, তিতা লাগতে পারে, বিভিন্ন রকম ফ্লেভার হতে পারে। তো এইটা যেহেতু আমি টেস্ট করতে পারবো, অ্যাসিড একটা কংক্রিট নাউন, মনে রাখতে হবে কংক্রিট নাউন। আবার যেটাকে আমি টাচ করতে পারবো সেটাও কংক্রিট নাউন, যেটাকে টাচ করতে পারবো, যেটাকে পারবো না সেটা কংক্রিট নাউন হবে না। যদি টাচ করতে না পারি, খেতে না পারি, মানে টেস্ট করতে না পারি, শুনতে না পারি, স্মেল নিতে না পারি, দেখতে না পারি, তাহলে কোনোভাবেই সেটা কংক্রিট নাউন হবে না। সেইটা কি হবে, সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন আমি বলি একটা নাউনের কথা, যেমন আপনি ধরেন, আপনাকে আমি যদি বলি হ্যাপিনেস, হ্যাপিনেস মানে কি সুখ, হ্যাপিনেস মানে হচ্ছে সুখ। আপনি দেখেন এই সুখকে আপনি দেখতে পারবেন না, আপনি সুখের কোন স্মেল নিতে পারবেন না, আপনি সুখকে শুনতে পারবেন না, আপনি সুখকে খেয়ে টেস্ট করতে পারবেন না, আপনি সুখকে টাচও করতে পারবেন না। এই পাঁচটা কাজের একটা কাজও যেটাকে করা যাবে না সেটাকে বলতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেটাকে আমরা কি বলবো, সেটিকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলেন তো, বুঝেছেন কিনা? এই কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? তো এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা যেটা বলে থাকি, আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা বলে থাকি যে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক বা ভাববাচক নাউন, গুণবাচক বা ভাববাচক নাউন, যেটা দিয়ে যেমন যে ধরেন হ্যাপিনেস, এক সুখ, একটা গুণের ব্যাপার বা একটা অনুভূতির নাম এটা, ঠিক আছে, ভাববাচক একটা জিনিস। এরকম অনেক কিছু আছে, অনেক কিছু আছে। যেমন ধরেন ওয়েলথ মানে সম্পদ, আপনি কোনো সম্পদ ধরতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন যে ভাইয়া আমার হচ্ছে একটা মোবাইল আছে, এটা আমার একটা সম্পদ। আপনি মোবাইল ধরতে পারছেন, মোবাইল ধরতে পারবেন, কিন্তু সম্পদ কি ধরতে পারবেন, ওয়েলথ কি ধরা যায়? ধরা যায় না। যেহেতু ধরা যায় না, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটাকে আপনি এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা, ইন্দ্রিয় দ্বারা আপনি এটাকে কোনোভাবে এটাকে ফিল করতে পারছেন না, এই জন্য এটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাক্ট নাউন। হেলথ মানে স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য। আপনি একটা মানুষকে দেখতে পারেন, একটা মানুষকে টাচ করতে পারেন, কিন্তু হেলথকে আপনি টাচ করতে পারেন না, হেলথ হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, সততা, আপনি দেখতে পারবেন না, শুনতে পারবেন না, টেস্ট করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, শুধু বোঝেন যে হ্যাঁ অনেস্টি বলে কিছু একটা ব্যাপার আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস তো বললাম, স্লিপ, ঘুম, আপনি ঘুম কি দেখতে পান, ঘুম কি দেখা যায়, ঘুমকে কি শোনা যায়, ঘুম কি খাওয়া যায়, কিছু করা যায় না, তাহলে এইটাও হচ্ছে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আমি আশা করি একদম ক্লিয়ার। ওকে, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের বিষয়টা গেল। আর কংক্রিট নাউনের বিষয়টা বললামই। কংক্রিট নাউনের অনেক এক্সাম্পল আছে, চারদিকে আপনি যা কিছু দেখছেন সবই আসলে কংক্রিট নাউন। তবে কোন একটা নাউন কংক্রিট বা অ্যাবস্ট্রাক্ট কিনা, তখনই আপনি এই যে পাঁচটা যে ভার্বের কথা বললাম, আপনি পাঁচটা ভার্ব দিয়ে দেখবেন যে সেটাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, অবশ্যই আপনি খেয়াল করে দেখবেন, তাহলে দেখবেন আপনি সহজে সিদ্ধান্ত নিতে পারছেন। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যেমন আমি একটা বাক্য লিখি, এইটা বলেন তো কি হইতে পারে, যে আই রিকগনাইজড হিজ ভয়েস, আমি তার কণ্ঠস্বর চিনতে পারলাম, আমি তার কণ্ঠস্বর চিনতে পারলাম। এই যে ভয়েস লিখেছি, ভয়েস মানে কণ্ঠস্বর, এটি কি কংক্রিট নাউন হবে নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন হবে বলেন? এটিকে কি আমরা কংক্রিট নাউন বলবো নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো, কি বলা উচিত এটিকে? আজকে আমি ক্লাসের হচ্ছে নাম্বার চেঞ্জ করি নাই, আপনাদের চোখে কি পড়ে নাই? আজকে ক্লাস 9 হবে না, আর আমরা পড়ছি আজকে পার্ট অফ স্পিচ পড়ছি। ঠিক আছে, ঠিক করে দিলাম। যদি কখন এরকমটা হয় যে আমি হচ্ছে না ক্লাসে নাম্বার দিইনি, একটু বলে দিবেন, অনেক সময় ভুলে যাই, তাড়াহুড়ো ক্লাস শুরু করতে গিয়ে অনেক সময় ভুলে যাই।
আচ্ছা, আমাদের হচ্ছে শাহজাদুল ইসলাম ভাই বলেছেন কংক্রিট, চৈতি আপু অ্যাবস্ট্রাক্ট বলেছেন। আপু অ্যাবস্ট্রাক্ট কেন বলেছেন? যারা কংক্রিট বলেছেন তারা ঠিক বলেছেন। হ্যাঁ, কারণ অবশ্যই এটা কংক্রিট হবে। কারণ দেখেন, ভয়েস আমি শুনতে পাই, আমি হিয়ার করতে পারি, কান দিয়ে শুনতে পাই। যেহেতু শুনতে পাই, তাহলে অবশ্যই এটি কি হবে? অবশ্যই এটি আমার কি হচ্ছে? কংক্রিট নাউন হচ্ছে। শুনতে পেলে কংক্রিট নাউন হবে। শুনতে পেলে অবশ্যই কি হবে? কংক্রিট নাউন হবে। আমি শুনতে পাচ্ছি। ওকে, এখন আসেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউনের কোনো ভাগ নাই। অ্যাবস্ট্রাক্ট নাউনকে আর কোনো ভাগ করা যায় না, এটি স্বতন্ত্রভাবে এরকম ভাবেই থাকে। কিন্তু এই যে কংক্রিট নাউন যে আমরা বলেছি, এই কংক্রিট নাউনকে আমরা আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, কারণ এর মধ্যে বিভিন্ন রকমের বিষয় আছে, বিভিন্ন রকমের বস্তু আছে, বিভিন্ন রকমের প্রাণী আছে। এই জিনিসগুলোকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারবো। আমরা একটা একটা করে ভাগ আমরা এখন একটু করি। হ্যাঁ, একটা একটা করে ভাগ করি। দেখেন, এই কংক্রিট নাউনকে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি। একটু খেয়াল রাখবেন বিষয়গুলো, যে আমরা এখন এমন নাউনগুলোর নিয়ে কথা বলছি যে নাউনগুলো আমরা হয় আমরা সেগুলোকে দেখতে পাবো, নয় তার গন্ধ নিতে পারবো, হয় তাকে শুনতে পাবো, নয় তার স্বাদ নিতে পারবো, অথবা তাকে আমরা ধরতে পারবো বা টাচ করতে পারবো। সেই নাউনগুলো নিয়ে কথা বলছি। যে নাউনগুলোকে এই 5টা কাজ করা যাবে, সেই নাউনগুলোকে এরকম 4টা ভাগে আমরা ভাগ করি। এর মধ্যে কি কি আছে? একটা হচ্ছে প্রপার নাউন, সুনির্দিষ্ট নাম। একটা হচ্ছে কমন নাউন বা ক্লাস নাউন বলা হয়, এটা দিয়ে একটা জাতিকে বোঝায়, এক জাতীয় সবাইকে বোঝায়, এক জাতীয় সবাইকে বোঝানো যায়। একটা হচ্ছে কালেকটিভ নাউন, এটা সমষ্টিবাচক, অনেকগুলো নাউনকে একসাথে করা বোঝায়, একসাথে হইলে সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। আর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, যেটা কোন একটা বস্তুকে বোঝাবে। তো আমরা এগুলোর একটু ভিতরে একটা একটা করে আমরা যাব। তবে আমরা এখানে এই তথ্যটা একটু জেনে রাখবো যে তাহলে নাউন দাঁড়াচ্ছে মোট 5 প্রকার। যদি কখনো কে জিজ্ঞেস করে নাউন মোট কয় প্রকার, 5 প্রকার বলতে হবে। কারণ ম্যাটেরিয়াল, কালেকটিভ, কমন, প্রপার, এই 4 প্রকার। এই 4 প্রকার বলা মানে কংক্রিট নাউন বলে ফেলা, তাহলে কংক্রিট নাউনকে গণায় নেওয়া যাবে না। তাহলে এই 4 প্রকার, আর ওখানে পড়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এই 5 প্রকার। নাউন হচ্ছে মোটেই 5 প্রকার। খেয়াল রাখবো, নাউন হচ্ছে মোটেই 5 প্রকার। আচ্ছা, এখন আসেন আমরা শুরু করি। সেটা হচ্ছে প্রপার নাউনের আলোচনা একটু শুরু করি আমরা। প্রপার নাউন, প্রপার নাউন আসলে কাকে বলে? প্রপার নাউন আসলে কাকে বলে? দেখেন, প্রপার নাউন হচ্ছে একেবারে সুনির্দিষ্ট একটা নাম। যেই নামটা বলার সাথে সাথে, যেই নামটা বলার সাথে সাথে আপনি সেই বিষয়টাকে চিনে যাবেন, সেই জিনিসটাকে আপনি বুঝে যাবেন, সেটাকেই আমরা বলছি প্রপার নাউন। যেমন ধরেন, আমি একটা এক্সাম্পল দিই। ধরেন আমাদের ক্লাসে আজকে সবার প্রথমে জয়েন করেছে আমার সাথে চৈতি আপু জয়েন করেছে। হ্যাঁ, চৈতি সরকার আপু জয়েন করেছে। ধরেন কালকে ক্লাসের মধ্যে আমি দেখলাম চৈতি আপু ক্লাসের মধ্যে নাই। তাহলে যখনই আমি বলবো যে আজকে চৈতি আপু কোথায়, আপনারা কি চৈতি আপুকে চিনতে পারবেন নাকি চিনতে পারবেন না? অথচ চৈতি নামের কিন্তু পৃথিবীতে কমপক্ষে খুঁজলে ভালোভাবে হয়তো 2-300 মেয়ে পাওয়া যাবে, কম করে হলে 2-300 মেয়ে পাওয়া যাবে চৈতি নামে। প্রচুর মেয়ে আছে চৈতি নামে। চৈতি নামের মানুষের অভাব নাই। কিন্তু আমি যখন একটা প্রসঙ্গে, কোন একটা স্থানে যখন আমি সেই নামটা উচ্চারণ করছি, প্রাসঙ্গিকতার কারণে আমরা কিন্তু চিনে যাই যে ওই মেয়েটা কে, কার কথা বলা হচ্ছে। আমরা একদম স্পষ্টভাবে চিনে যাই। যখন আমি বলছি ঢাকা, যখন আমি বলি ঢাকা, আপনি দেখেন যে দেশটা অনেক বড়, অনেক বড় একটা দেশের মধ্যে কেন্দ্রে একদম রাজধানী ঢাকা। আপনি একটা নির্দিষ্ট এরিয়াকে বোঝেন, সেটি কোথায় আছে আপনি বোঝেন। যদি আমি বলি যে তাজমহল, আমি যদি বলি তাজমহল একটা বিল্ডিং এর নাম, আপনি বুঝে যাচ্ছেন যে তাজমহল কোথায়? ভারতে। ভারতে এরকম একটা বিল্ডিং আছে, এটার নাম তাজমহল। আপনি একদম মানে একদম সুনির্দিষ্ট ভাবে আপনি চিনে যাচ্ছেন। আমি যদি বলি যে একটা জায়গার নাম, যেমন পুবাইল, গাজীপুর, খুলনা, আমি যদি এরকম একটা জায়গার নাম বলি, আপনি সাথে সাথে বলার সাথে সাথে কিন্তু আপনি চিনে যাচ্ছেন যে হ্যাঁ, গাজীপুর অমুক জায়গায়, খুলনা অমুক জায়গায়, ওখানে আছে, আপনি চিনে যাচ্ছেন। তো এই যে বলার সাথে সাথে একটা নদীর নাম বললাম, নদীর নাম পদ্মা, বা একটা দেশের নাম বললাম ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমি একটা দেশের নাম বললাম। তার মানে এই নামগুলো বলার সাথে সাথে আপনি একদম স্পষ্ট ভাবে
ওই জায়গা, ওই জিনিস, ওই বিল্ডিং, ওই ব্যক্তি একদম তাকে নির্দিষ্টভাবে বুঝছেন। আমি যদি বলি যমুনা টেলিভিশন, আপনি প্রতিষ্ঠান থেকে স্পষ্টভাবে চিনছেন, নাম শোনার সাথে সাথে চিনে যাচ্ছেন। তাহলে যেই নামটা শোনার সাথে সাথে শুধু এরকম একটা জিনিসকে স্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে আমি চিনতে পারবো, সেই নাউনটাকে বলবো প্রপার নাউন। অন্যথায় প্রপার নাউন বলা যাবে না, অন্যথায় প্রপার নাউন বলা যাবে না। যেমন আমি যদি বলি গার্ল, ধরেন আমি বললাম গার্ল মানে একটা মেয়ে। এই মেয়ে দিয়ে আপনি দুনিয়ার কাকে বুঝেন বলেন তো? এই মেয়ে তো দুনিয়াতে মেয়ের তো অভাব নেই, অনেক মেয়ে আছে, অনেক মেয়ে আছে। তাহলে গার্লকে প্রপার নাউন বলা যাবে না, কারণ গার্ল দিয়ে সুনির্দিষ্ট কাউকে আমরা চিনতে পারছি না। ঠিক আছে, ওকে। আরেকটা তথ্য মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এই যে প্রপার নাউনগুলো, এই প্রপার নাউনগুলো শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। প্রপার নাউনগুলো শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে। দেখেন প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, প্রত্যেকটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। তাহলে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, এটা একটু মনে রাখবো আমরা, যে প্রপার নাউন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। আমরা এটা একটু মনে রাখবো। আচ্ছা, এবার আরেকটা তথ্য মনে রাখেন, যে নরমালি যেটা হয়, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, মনে রাখবেন। প্রপার নাউনের আগে সাধারণত আর্টিকেল বসে না, তবে কিছু ব্যতিক্রম আছে, কিছু এক্সেপশন আছে। এক্সেপশনের মধ্যে কি আছে, যেমন দেখেন, যেমন এক্সেপশনের মধ্যে আছে নদী, সাগর, সংবাদপত্র, জাহাজ, বিমান, ট্রেন, বিখ্যাত কোনো স্থাপনা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, বিভিন্ন দিকের নাম। এই জিনিসগুলোর আগে আবার আর্টিকেল ব্যবহার করতে হয়, এগুলোর আগে দি ব্যবহার করতে হয়। এগুলো ব্যতিক্রম, মনে রাখতে হবে। নর্মালি আপনি যত প্রপার নাউন বলবেন, যেরকম আমরা এখানে বলেছি গাজীপুর বা আবির, ইতি, লিজা, আপনি দেখেন এগুলোর আগে আপনি কিন্তু কোনো আর্টিকেল ব্যবহার করতে পারেন নাই। কিন্তু তাজমহল, এটা একটা বিখ্যাত বিল্ডিং, এটার আগে কিন্তু আমরা দি ব্যবহার করেছি। নদীর নামের আগে দি ব্যবহার করেছি। এইটা ব্যতিক্রম, যে আমেরিকার দেশের নামের আগে আমরা দি ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো এরকমের কিছু ব্যতিক্রম জিনিস আছে যে জায়গাগুলোতে আমরা দি ব্যবহার করি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। আচ্ছা, আরেকটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে তুলনা করার ক্ষেত্রে আমরা না অনেক সময় মানুষকে তুলনা করি। এই তুলনা করার ক্ষেত্রে কিন্তু আবার নামের আগে আর্টিকেল ব্যবহার করা যায়, তুলনা করার ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা যাবে। তুলনা করার ক্ষেত্রে প্রপার নাউনের আগে আর্টিকেল বসে। যেমন দেখেন, ধরেন একটা মেয়ে, সে অনেক সুন্দর একটা কবিতা লিখে নিয়ে আসছে। যেমন আমার এক বন্ধু আছে মাসুদ, তো মাসুদ দেখেছি যে আমারও কলেজ লাইফের ফ্রেন্ড, প্রচন্ড ভালো কবিতা লিখতো, এবং ওর সব মানে কবিতায় ছিল নজরুল দ্বারা ও ব্যাপকভাবে প্রভাবিত, সব বিদ্রোহী টাইপের কবিতা। এবং তার একটা কবিতা বই প্রকাশিত হয়েছে, এবং সবই হচ্ছে সরকারের বিরুদ্ধে লেখা। যদিও এই বইগুলো এখন সরকার ওইভাবে হচ্ছে যে এগুলোকে নিষিদ্ধ করে না বা ধরে না, কারণ এগুলো ধরলে কবি বিখ্যাত হয়ে যাবে, এইটা সরকার করে না। তো এখন এরকমই ধরেন যে কেউ একজন খুব ভালো একটা কবিতা লিখে নিয়ে আসে, মাসুদি কবিতা লিখে নিয়ে আসছে, কবিতা পড়া মনে হচ্ছে যে ও একজন নজরুল হয়ে গেছে, ও যেমন আমাদের একজন আধুনিক নজরুল, আমাদের নতুন এক নজরুল আমরা পেয়ে গেছি, ওর কবিতা পড়ে মনে হলো। তো আমি ওরে বললাম কি, যে ইউ আর এ নজরুল আই সি, ইউ আর আ নজরুল আই সি। দেখেন এই যে নজরুল, কাজী নজরুল ইসলাম, এটা কিন্তু একটা প্রপার নাউন ছিল, কিন্তু প্রপার নাউন আগে আমি আর্টিকেল দিয়েছি, কারণ আমি বলছি আরে ভাই কি সুন্দর কবিতা লিখছো, ইউ আর এ নজরুল আই সি, আমি দেখতেছি তুমি একজন নজরুল, কি অসাধারণ লেখা লিখছো, কি অসাধারণ লেখা লিখছো, ঠিক আছে, তুমি একজন নজরুল। এইভাবে তুলনা করার জন্য আমরা কি করতে পারি, আমরা এইভাবে আর্টিকেল, প্রপার নাউনের আগে আমরা আর্টিকেল ব্যবহার করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখেন, এন আকবর ইজ নট বর্ন ইন অল এজেস, সকল যুগে একজন আকবর সব যুগে জন্মায় না, সকল যুগ একজন আকবরকে পায় না। একজন সম্রাট আকবর একবারই জন্মে, একটা আমলেই জন্মে, সব সময় তাকে পাওয়া যায় না। এখন আমরা আকবরকে প্রত্যেকটা যুগে যে পাওয়া যায় না, এখানে ওই আকবরকে অন্যান্য যুগে যে পাওয়া যাবে না, আমরা এটাকে কম্পেয়ার করে বলছি যে অন্যান্য যুগে আরো অনেক আকবর পাবো, কিন্তু এরকমের আকবর আর আমরা পাবো না, এরকম আকবর জন্মায় না, এরকম আকবর একবারই জন্মায়, বারবার জন্মায় না। এই ক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল ব্যবহার করছি। আরেকটা হচ্ছে
নজরুল ইজ দ্য শেলি অফ বাংলা লিটারেচার। শেলির নাম আপনারা জানেন, পার্সি বিশি শেলি। শেলিকে বলা হয় একজন বৈপ্লবিক কবি। তিনি ইংরেজি সাহিত্যের মোটামুটি খুব গুরুত্বপূর্ণ একজন কবি হিসাবে, রোমান্টিক পিরিয়ডের একজন গুরুত্বপূর্ণ কবি হিসাবে আছেন। আমরা পরবর্তীতে আস্তে আস্তে তার সম্পর্কে আমরা একটু জেনে নেব। হ্যাঁ, তো এখানে নজরুলকে আমরা কি করেছি, শেলির সাথে নজরুলকে তুলনা করেছি। শেলি একটা প্রপার নাউন ছিল, তার আগে আর্টিকেল দিয়েছি তুলনা করার স্বার্থে। তুলনা করার স্বার্থে আমরা কি করেছি, আমরা এখানে আর্টিকেল দিয়েছি। তো এই বিষয়টা কিন্তু মনে রাখেন, অনেক ক্ষেত্রে শুদ্ধ বাক্য লেখা, সেন্টেন্স কারেকশন, এগুলোর জন্য আমাদের এগুলো লাগবে। ওকে, এখন আসেন, আমাদের প্রপার নাউন নিয়ে আর কথা বলার দরকার নাই। প্রপার নাউন নিয়ে আর অনেক রকম কথা বলা যেত, কিন্তু আপাতত আর কথা বলছি না। আমরা চলে যাচ্ছি কমন নাউনে। হ্যাঁ, আমাদের পরবর্তী নাউন হচ্ছে কমন নাউন বা ক্লাস নাউন। একটু খেয়াল করেন, কমন নাউন বা ক্লাস নাউন। কমন নাউন বা ক্লাস নাউনটা আসলে কি? কমন নাউন বা ক্লাস নাউন কি? একটু মনোযোগ দিবেন। দেখেন, কমন নাউন বা ক্লাস নাউন বলতে আসলে কি বোঝায়, এখানে একটা লাইন লিখে দিয়েছি, এক জাতীয় সবাইকে বোঝানো যায়। কমন নাউন দিয়ে আপনি এক জাতীয় সবাইকে বোঝাতে পারবেন। সবাইকে আপনি বোঝাতে পারবেন কিরকম ভাবে? ধরেন আমি যদি বলি টিচার, দেখেন আমি যদি বলি টিচার, আপনি টিচার দিয়ে আপনি কি শুধুমাত্র আপনার কলেজের একজন শিক্ষককে বোঝেন, নাকি কলেজের সব শিক্ষককে বোঝেন? সবাইকে বোঝেন। শুধুমাত্র আপনার কলেজের না, পৃথিবীতে যত শিক্ষক আছেন আপনি সবাইকে বলতে পারবেন টিচার, সবাইকে বলতে পারবেন টিচার। যদি বলা হয় যে আ টিচার ইজ অ্যান আর্কিটেক্ট অফ এ নেশন, হ্যাঁ, একজন শিক্ষক হচ্ছেন একজন জাতির, তিনি কি, তিনি স্থপতি, তিনি ডিজাইন করেন, একজন আর্কিটেক্ট, ঠিক আছে, ডিজাইন করে দেন একটা জাতি কিরকম হবে, তৈরি করে দেন। তাহলে একজন শিক্ষক যখন আমি বলছি, এই একজন শিক্ষক বলতে কি শুধুমাত্র একজন শিক্ষককে বোঝাচ্ছে এখানে, নাকি পৃথিবীর সব শিক্ষককে বোঝাচ্ছে? সবাইকে বোঝাচ্ছে। ওই শিক্ষক পুরো সমাজটাকে বোঝাচ্ছি, সবাইকে বোঝাচ্ছি, অর্থাৎ এক জাতীয় সবাইকে আমি বোঝাতে পারছি। এই জন্য টিচারকে বলা হয় কমন নাউন বা ক্লাস নাউন। ক্লাস নাউন কেন বলে? কারণ ওই শ্রেণীর, ওই জাতির যারা আছে সবাইকে বোঝানো যায়, এই জন্য এগুলোকে বলি আমরা কমন নাউন, কমন নাউন বা ক্লাস নাউন। তো কমন নাউনের সংখ্যা অনেক, অনেক কমন নাউন আছে। আমি যদি কয়েকটা কমন নাউন আরো লিখি, যেমন বয়, দুনিয়ার সব ছেলেকেই কিন্তু আমরা বয় বলে ডাকি, সব গার্লকেই, সব মেয়েকেই কিন্তু আমরা গার্ল বলি, সব কবিকে কিন্তু আমরা পয়েট বলি, সব কবিকে আমরা পয়েট বলছি। তো এরকমের যতগুলো এরকমের শব্দ আছে যেগুলো দিয়ে এক জাতীয় সবাইকে বোঝানো যাবে, সবগুলোকে আমরা বলবো কমন নাউন, সবগুলোকে আমরা বলবো কমন নাউন। আশা করি বুঝেছেন, প্রবলেম হওয়ার কথা না। এরপর আসেন আমরা আরেকটা জিনিস দেখি, সেটি হচ্ছে যে কমন নাউন যদি আপনারা বুঝে থাকেন, আমরা এরপর চলে যাব কালেকটিভ নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউনে যাই। কালেকটিভ নাউন হচ্ছে একটা সমষ্টি বোঝাবে, সমষ্টি। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝাবে, সমষ্টি। সমষ্টি বিষয়টা কি? আমরা তো যোগ অঙ্ক সবাই পারি, যোগ অঙ্ক আমরা সবাই পারি না, আর কিছু না পারলেও এটা পারি, যোগ বিয়োগ আমরা সবাই পারি। ধরেন আমি কালেকটিভ নাউনের কথা বলছি। কালেকটিভ নাউন বলতে আসলে কি বোঝায়? ধরেন আমি একটা ফুটবল টিম করব। এই ফুটবল টিম যদি আমি করতে চাই, নিশ্চয়ই আমি একা দিয়ে একটা ফুটবল টিম হবে না, আমি একা একটা ফুটবল টিম করতে পারবো না। আমার এই ফুটবল টিমটা করার জন্য আমাকে লাগবে, আমার সাথে আরো কয়েকজন প্লেয়ার লাগবে। আমি যদি একটা কমপ্লিট আন্তর্জাতিক নিয়মে যদি আমি একটা কমপ্লিট যদি একটা ফুটবল টিমের কথা চিন্তা করি, আমি ছাড়া আমার আরো 10 জন প্লেয়ার লাগবে। শুধুমাত্র 10 জন প্লেয়ার লাগলে একটা টিম হয় না। এই টিমের এই সদস্যদের পরিচালনা করার জন্য আমার কোচ দরকার হবে, হ্যাঁ, আমার আরো সাপোর্টিভ স্টাফ দরকার হবে, আমার আরো লোক বলের দরকার হবে। এই সবাইকে মিলিয়ে যে জিনিসটা হবে সেটি হচ্ছে একটা টিম। তাহলে একটা টিম যদি আমি গঠন করতে যাই,
আমার কিন্তু অনেকগুলো লোককে একত্রে হওয়া লাগবে, একত্র হলে আমরা সেগুলোকে বলবো যে হ্যাঁ এটি একটি কালেকটিভ নাউন। আবার ধরেন আমি বলতে পারি একটা ক্লাস, যেমন আজকের এই ক্লাস, এই ক্লাসটা হওয়ার জন্য শুধু কি আমি যদি এখানে থাকতাম তাহলে কি একটা ক্লাস হতো? হতো না। এখানে আপনাদের আমার লাগছে, আপনাদের আরো অনেক, আপনারা যারা আছেন আপনাদের সবাইকে লাগছে, সবাই মিলে হয়েছে একটা ক্লাস। অর্থাৎ যে নাউনগুলো আপনি যখন শুনবেন, যে নাউনগুলো করার জন্য কি একজন লাগে নাকি অনেকজন লাগে, যখনই দেখবেন অনেকজন লাগে বুঝতে হবে এটি হচ্ছে কালেকটিভ নাউন। যেমন আমি বলি কমিটি, একটা কমিটি যদি আমি গঠন করতে চাই, কমিটি করতে গেলে নিশ্চয়ই একজন দিয়ে কমিটি হয় না, অনেকগুলো মানুষ লাগে। এরকম অনেকগুলো শব্দ আছে, আমি কিছু শব্দ আপনাদের লিখে দেই, এই শব্দগুলো একটু দেখেন। যেমন আমি এখানে বলতে পারি যেমন টিম, আমি টিম গঠন করতে গেলে আমার অনেকগুলো লোক লাগবে। ফ্যামিলি, আমার পরিবার, নিশ্চয়ই শুধু আমাকে দিয়ে একটা পরিবার হবে না। ক্রাউড মানে হচ্ছে ভিড়, জনতার ভিড়, অনেক লোকজন, অনেক লোকজন না থাকলে ভিড় হয় না, ভিড় মানে অনেক লোকজন সেখানে থাকবে। আর্মি, সেনাবাহিনী গঠন করতে গেলে অনেকগুলো লোক লাগবে। অডিয়েন্স, দর্শক, আমি যদি দর্শকদের সামনে এখানে একটা গান পরিবেশন করতে চাই, আমার দর্শক থাকবে সামনে অনেকজন, অনেকজন থাকবে, ঠিক আছে, তাহলে সে তারা হচ্ছে কালেকটিভ নাউন। এরকম কমিটি, ক্লাস। ফ্লিট মানে হচ্ছে পাল, ঠিক আছে, নৌকার পাল ধরেন। তারপরে মুভ মানে হচ্ছে উচ্ছৃঙ্খল জনতা, ওই যে রাস্তার মধ্যে ইট পাটকেল ছড়ে ভাঙচুর করে, এদেরকে মব বলা হয়। হ্যাঁ, এরপরে নেশন, জাতি, জাতি কিন্তু একজনকে নিয়ে হয় না। পাবলিক, জনগণ একজনকে নিয়ে হয় না, অনেকজন। একটা গ্রুপ, আমরা একটা অনেকজনের গ্রুপ করতে পারি। হার্ড মানে হচ্ছে পশুর পাল, পশুর পাল একজনকে নেওয়া হয় না। এরকম ভাবে এখানে যে শব্দগুলো দেখছেন সবগুলি কালেকটিভ নাউন, সবই কি হবে? কালেকটিভ নাউন। আর এইটা একটু মাথায় রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু কালেকটিভ নাউন আছে এগুলোকে সবসময় প্লুরাল ধরতে হয়। এই কালেকটিভ নাউন, উপরের কালেকটিভ নাউনগুলোকে সিঙ্গুলার ধরতে হয়। আর এখানে যে কালেকটিভ নাউনগুলো লিখছি, ক্যাটেল, ক্যাটেল মানে বাসার সব গবাদি পশুকে বোঝায়। পুলিশ, পুলিশকে প্লুরাল ধরতে হয়। পোলট্রি মানে প্লুরাল। পিপল, চিলড্রেন, এগুলোকে সবসময় প্লুরাল ধরতে হয়, এগুলো সবই কালেকটিভ। পিপল জনগণ একজনকে নিয়ে হয় না, চিলড্রেন ছেলে মেয়েরা একজনকে নিয়ে হয় না। আমি যদি বলি পুলিশ, পুলিশ একজনকে নিয়ে হয় না। ক্যাটেল গবাদি পশুর পাল মানে অনেক গবাদি পশু, এগুলো একটাকে নিয়ে হয় না, অনেক কিছু এটার সাথে রিলেটেড আছে, এই জন্য এগুলোকে প্লুরাল ধরতে আমরা একটু মনে রাখবো। লাস্ট, হ্যাঁ, আরেকটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটা নাউন যেটাকে আপনি গুনতে পারবেন না। ম্যাটেরিয়াল হবে এমন একটি নাউন যেটাকে আপনি গুনতে পারবেন না, গুনতে যদি আপনি না পারেন সেটিকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। একটু মনোযোগ দিবেন, কি বলি? তাহলে বললাম যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন নাউন যেটিকে গণনা করা যায় না, নন কাউন্ট, সেটা আপনি গুনতে পারবেন না। এবং সেটি অবশ্যই কি হবে? একটা পদার্থ হবে, সেটি তরল হতে পারে, সেটি কঠিন হতে পারে, যে কোনো রকমই হতে পারে, কিন্তু সেটিকে আপনি গণনা করতে পারবেন না, কাউন্ট করতে পারবেন না। আমরা একটু এই বিষয়টা একটু মনে রাখবো যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন বস্তু, এমন বস্তুকে বোঝাবে যা গণনা করা যাবে না, টুকরা গণনা করা যাবে, যারা আপনি টুকরা গণনা করতে পারবেন, ওজন করা যাবে, আপনি সেটাকে ওজনও করতে পারেন, মাপতে পারবেন, দাড়ি পাল্লায় আপনি মাপতে পারবেন, কিন্তু আপনি গুনতে পারবেন না। 1 2 3 4 বলে আপনি গুনতে পারবেন না। যদিও আপনার কাছে মনে হতে পারে যে ভাই আমি তো গুনতে পারি, কিন্তু আপনি গুনে শেষ করতে পারবেন না। যেমন ধরেন আপনাকে যদি আমি 1 বস্তা চাল থেকে বলি যে আমাকে একটা চাল বের করে দেন, একটা চাল বের করে দেন, আপনি কিন্তু একটা চাল ঠিকই বের করতে পারবেন। আপনি বলবেন যে ভাই আমি চাল গুনতে পারি, ঠিক আছে। এখন যদি আপনাকে আমি 1 কেজি চাল দিয়ে বলি যে ঠিক আছে ভাই তুমি আমাকে একটু গুনে দাও, এটা সম্ভব না, আপনি ভুল করবেনই, এটা নির্ভুলভাবে গণনা করা পসিবল না, বা এইটা গণনা করা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে দরকারও হয় না। প্র্যাকটিক্যাল লাইফে চাল কখন আমরা গুনে কাজে লাগাই না। সো যে জিনিস আমরা গুনতে পারি না বা গোনা যায় না, গুনে শেষ করতে পারবো না, কিন্তু মাপতে পারবো, ওজন করতে পারবো, এগুলোকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। আবার দেখেন লোহা, আয়রন, আয়রন বলতে আমরা লোহার রডকে বুঝি না, অনেক বড় বড় লোহার রড থাকে, আমরা রড বুঝি, বা একটা টুকরা বুঝি। লোহার টুকরা ধরেন একটা অনেক রড আকারে আছে, আপনি কিন্তু এখানে লোহা গুনতে পারবেন না, লোহাটা যে কেটে দেই তখন কিন্তু আপনি তার টুকরা গুলো গুনতে পারবেন, তাহলে টুকরা গণনা করা যাবে, কিন্তু লোহা কিন্তু আপনি গুনতে পারবেন না। আপনি গোল্ড, আমি যদি বলি স্বর্ণ গোল্ড, আপনি গোল্ড গুনতে পারবেন না, কিন্তু আপনাকে যদি বলি আমি গোল্ডের বিভিন্ন গয়না গণনা করতে, রিং গণনা করতে, আপনি রিং গুনতে পারবেন।
গোল্ডের গয়না গণনা করা যাবে, কিন্তু গোল্ড কিন্তু গণনা করা যাবে না। তো এরকমের অনেক নাউন আছে, অনেক নাউন আছে। আপনারা যদি একটু খেয়াল করে পড়েন, একটু দেখেন, এই যে এখানে আমরা যেমন গোল্ড লিখেছি, ডায়মন্ড লিখেছি, আয়রন লিখেছি, ওয়াটার লিখেছি। পানি, পানি কিন্তু মাপা যায়, 1 লিটার 2 লিটার, গণনা করার সুযোগ নাই। অয়েল, রাইস, পেপার, কাগজ, কাগজের পৃষ্ঠা গোনা যায়, পেজ গোনা যায়, কিন্তু কাগজ গণনা করা যায় না। মিল্ক, দুধ গণনা করা যায় না। সল, লবণ যায় না। ব্রিক, ইটের টুকরা গণনা করা যায়। আমরা যে বলি এইটা একটা ইট, আসলে এইটা একটা ইটের টুকরা। আমি আসলে এই বিষয়টাকে কিভাবে আমি মনে রাখার চেষ্টা করি জানেন? আমি মনে রাখার চেষ্টা করি এইভাবে, যে ধরেন একটা কোম্পানি আমার জন্য একটা সাবান বানাবে, একটা সোপ তৈরি করবে, একটা সাবান বানাবে, বা আমার জন্য তারা একটা ব্রেড বা একটা রুটি তৈরি করবে, বা আমি ধরি যে আমার জন্য সে একটা ইট তৈরি করবে, একটা ইট তৈরি করবে। দেখেন, সাবান কোম্পানি কিন্তু কখনোই এরকম ভাবে করে না যে এই এতটুকু একটা জিনিস বানালো, সেটা দিয়ে আমাকে একটা সাবান বানিয়ে তারা আমাকে পাঠাই দিচ্ছে, এরকম না। তারা একটা বলা বিশাল পাত্রে তারা অনেক কিছু এখানে মিক্স করে, এই একটা বিশাল পাত্রের মধ্যে তারা অনেক কিছু মিক্স করে 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 সেটা সাবান হয়। এই পুরোটাই হচ্ছে সাবান, এটা পুরোটাই হচ্ছে সাবান। বা যখন রুটি বানাবে, রুটি বানানোর জন্য তারা ময়দা একসাথে অনেকটুকু একসাথে কি করে, তারা একসাথে করে। বা তারা যখন ইট বানাবে, তারা মাটিকে, অনেকগুলো মাটিকে তারা একসাথে রেডি করে, তারপর সেই মাটিকে টুকরো টুকরো করে কেটে সেটাকে হচ্ছে শুকিয়ে তারা ইট বানায়। তো আমরা ইট বলতে শুধুমাত্র এই একটা টুকরাকে বুঝবো না, আমরা এই ইটের বলতে যে মাটির যে মিশ্রণটা তারা বানিয়েছিল পুরোটাই হচ্ছে আমাদের ইট, আর এটা হচ্ছে তার টুকরা। এই ইটের টুকরা গণনা করা যাবে, কিন্তু ইট গণনা করা যাবে না। আপনি সাবানের বার, আপনি যখন এই এখানে অনেকটুকু বানিয়েছিল সেটা থেকে একটুখানি আপনাকে দিয়েছে, আপনি সাবান, একটা সাবান বা সাবানের বার দেখবেন বলে আ বার অফ সোপ, হ্যাঁ, একবার সাবান, আপনি সেটি গুনতে পারবেন, কিন্তু আপনি কিন্তু এই সাবানটুকু গুনতে পারবেন না, পুরোটুকু সাবান ছিল আপনি গুনতে পারবেন না। আপনার কাছে পাঠানোর জন্য তার এরকম করে টুকরো করে আপনার কাছে পাঠিয়েছে। এইভাবে একটু যদি চিন্তা করেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু সমাধান পেয়ে গেছেন, তাহলে দেখবেন আপনি অনেক কিছু আপনার মাথায় থাকছে ইনশাআল্লাহ। তো আমি আশা করব যে আপনারা যে নাউনগুলো আছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন কোনটা কি নাউন। আমি আশা করব আপনারা এগুলো একটু ভালোভাবে খেয়াল রাখবেন, সামনে এগুলো আমাদের আরো কাজে আসবে। শুধু লাস্ট একটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এরকমের অনেক শব্দ আছে যেগুলোকে আমরা হচ্ছে এরকম ভাবে আমরা প্লুরাল করতে পারি না। আমরা সেগুলোকে প্লুরাল করার জন্য কিছু শব্দ ব্যবহার করি, যেমন ধরেন আইটেম বা পিস, হ্যাঁ, আমরা এরকম বলি আ বার, আ স্লাইস, হ্যাঁ, এগুলো ব্যবহার করে আমরা সেগুলোকে প্লুরাল করি। যেমন আপনি এ পিস বলতে পারেন, 100 পিসেস বলতে পারেন, যে 100 টুকরা, ওই শব্দগুলো দিয়ে এগুলোকে প্লুরাল করতে হবে। তো কালেকটিভ, ম্যাটেরিয়াল, এগুলো আপনারা যদি বুঝে থাকেন তাহলে নাউন নিয়ে আমাদের আর আপাতত প্রবলেম নাই, আমরা নাউনের আলোচনা বুঝতে পারবো। লাস্ট একটা জিনিস একটু বুঝি, সেটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল, আনকাউন্টেবল নাউন, এটি একটু আমরা একটু দেখি। দেখেন, কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউন আসলে কি? আমরা জানি একটা ভার্ব আছে কাউন্ট, কাউন্ট মানে গণনা করা। এই কাউন্ট শব্দ থেকে একটা অ্যাডজেক্টিভ হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল মানে যেটি গণনা করা যায়, আর একটা হচ্ছে নন কাউন্টেবল, যেটি গণনা করা যায় না। গুনতে পারলে কাউন্টেবল নাউন বলবো, গুনতে না পারলে আনকাউন্টেবল নাউন বলবো। ঠিক আছে, নাউন দুই রকম হয়, এটা নাউনের আরেকটা প্রকারভেদ। আপনি দেখেন, আপনাকে আমি অনেক রকমের নাউন দিতে পারি, যে নাউনগুলো আপনি গণনা করতে পারবেন। যেমন ধরেন কাউন্টেবল নাউন এক্সাম্পলের মধ্যে বলতে পারি বুক মানে বই, বই কিন্তু আপনি গণনা করতে পারবেন, নো প্রবলেম। স্টার, তারা গণনা করা যায়। ফো মানে শত্রু, শত্রু গণনা করা যায়। ট্রি মানে গাছ, গাছ গণনা করা যায়, গণনা করতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবং এই কাউন্টেবল নাউনগুলোর আগে কিন্তু এ, এন এবং নাম্বারও বসানো যায়। দেখেন, আপনি বলতে পারবেন এ বুক অথবা 5 বুকস, আপনি নাম্বার দিয়েও বলতে পারবেন, 5 বুকস, 10 বুকস, আপনি নাম্বার দিয়ে বলতে পারবেন। আবার এগুলোকে প্লুরাল করা যায়, যেমন বুক থেকে বুকস, স্টার থেকে স্টারস, আপনি এগুলোকে প্লুরাল করতে পারবেন। এটা হচ্ছে কাউন্টেবল নাউনের বৈশিষ্ট্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন হচ্ছে এমন নাউন যেগুলো আপনি কোনোভাবে গুনতে পারবেন না। এখানে আমি অনেকগুলো নাউনের একটা লিস্ট দিলাম, এগুলো একটু সুন্দর করে পড়ে রাখবেন,
এগুলো একটু সুন্দর করে পড়বেন ভালো করে। আমি কয়েকটা বোঝাই দেই, বাকিগুলো আপনারা একটু পড়লে আপনারা বুঝতে পারবেন যে এখানে অনেকগুলো আনকাউন্টেবল নাউন আছে যেগুলো গণনা করা যায় না। যেমন ইনফরমেশন মানে তথ্য, আপনি পৃথিবীতে তথ্য গণনা করে শেষ করতে পারবেন না, ইভেন আপনি তথ্য গুনতেই পারবেন না কোনটা তথ্য কোনটা তথ্য না, আপনি তো এইটাই বের করতে পারবেন না। সবই তথ্য, আপনাকে যা জানাচ্ছি সবই তথ্য। এই যে ক্লাসে আমি এতক্ষণ ধরে কথা বলছি, কত কিছু বুঝালাম, কত কিছু জানালাম, আপনি বলতে পারবেন এর মধ্যে আমি কতগুলো তথ্য আপনাকে দিয়েছি? এটা গুণে বলা সম্ভব না। এই জন্য ইনফরমেশন একটা আনকাউন্টেবল নাউন, গণনা করা যায় না। নলেজ মানে জ্ঞান, আপনার মাথায় কতগুলো জ্ঞান আছে আপনি গুনতে পারবেন না। ফার্নিচার এটা আনকাউন্টেবল, এটা হয়তো আপনাদের কাছে একটু বেশি অবাক লাগবে যে ফার্নিচার আবার আনকাউন্টেবল হয় কিভাবে। ভাই আপনি আপনার বাসার মধ্যে আপনি চেয়ার গুনতে পারেন যে আমার বাসায় 5টা চেয়ার আছে, আমার বাসায় 2টি খাট আছে। আপনি চেয়ার টেবিল খাট পালং আপনি গুনতে পারবেন, কিন্তু ফার্নিচার বলে কি বাসায় কিছু আছে? এই সব কিছুকেই বলে ফার্নিচার। কিন্তু আবার যদি বলি ফার্নিচার দেখান, আপনি মানে ফার্নিচার দেখাইতে পারবেন না। আপনি আমাকে দেখাইবেন একটা টেবিল, যে বলবেন যে ভাইয়া এইটা হচ্ছে আমাদের বাসার ফার্নিচার, এইটা কি? এটা একটা চেয়ার। আপনি চেয়ার দেখাইতে পারবেন, ফার্নিচার দেখাইতে আপনি পারবেন না। ঠিক আছে, এই জন্য ফার্নিচার একটা আনকাউন্টেবল নাউন। আবার আছে দেখেন নিউজ মানে খবর, আপনি খবর গুনে শেষ করতে পারবেন না, গণার কোনো সুযোগই নাই কোনটা খবর আর কোনটা খবর না, আপনি বুঝাইতে পারবেন আমাকে? অ্যাকোমোডেশন মানে বাসস্থান, আপনার বাসস্থান আপনি গুনতে পারবেন, আপনি রুম গুনতে পারেন কিন্তু বাসস্থান আপনি গুনতে পারবেন না। অ্যাডভাইস মানে উপদেশ, এই উপদেশও গণনা করা যায় না। আপনার সাথে আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, ডাক্তার আপনাকে অনেক কিছু বুঝালেন, কয়টা উপদেশ দিয়েছেন? 1টা 2টা 3টা 4টা 5টা, এরকম করে নরমালি হয় না। হ্যাঁ অ্যাডভাইস হয় যে তিনি আমাকে 5টা অ্যাডভাইস দিলেন, তখন বলতে হয় যে 5 পিচেস অফ অ্যাডভাইস, 5 পিচেস অফ অ্যাডভাইস, এইভাবে বলতে হয় যে 5 টুকরা বা 5 খণ্ড তিনি আমাকে কি করেছেন? উপদেশ দিয়েছেন। ইংলিশে এইভাবে বলতে হয়, আর বাংলায় হয়তো বা আমরা সচরাচর বলে ফেলি যে ভাই আমাকে তিনি 5টি উপদেশ দিয়েছেন। এই জন্যই বাংলার সাথে ইংলিশের একটু সমস্যা হয়, শিখতে সমস্যা হয়। ব্রেড মানে রুটি, ব্রেড গণনা করা যায় না, রুটির টুকরা গণনা করা যায়। ব্রেড বলতে ওই যে পুরো যে ময়দা গুলেছে পুরোটা হচ্ছে ব্রেড, রুটি, কিন্তু ওটা টুকরা গুলা হচ্ছে এক একটা পিস। এই পিস অফ ব্রেড, আপনি রুটির টুকরা গুনতে পারবেন, রুটি গুনতে পারবেন না। এইভাবে এখানে অনেকগুলো শব্দ আছে, আপনি এগুলো একটু পড়ে নিয়েন। যেমন মানির কথাটা একটু বলে দিই, মানে টাকা, টাকা আপনি গুনতে পারেন, আপনার হাতে 10 টাকা 20 টাকা থাকতে পারে, কিন্তু মানি বলতে পৃথিবীতে কিছু নাই। আপনার কাছে মানি মানে টাকা, ইউএস এর কাছে মানি মানে ডলার, তাই না? ইন্ডিয়ার কাছে মানি বলতে হচ্ছে রুপি, এক এক দেশের কাছে এক একটা। মানি গণনা করা যায় না, টাকা রুপি ডলার গণনা করা যায়, ওগুলো প্লুরাল করা যায়, কিন্তু মানিকে গণনা করা যায় না। এই জন্য এগুলো সব হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো একটু সুন্দর করে জানতে হবে। আর আনকাউন্টেবল নাউনগুলোর আগে, আনকাউন্টেবল নাউনের আগে আপনি এন ব্যবহার করতে পারবেন না। প্রথম কথা হচ্ছে এন ব্যবহার করা যাবে না, এবং এগুলোকে প্লুরাল করা যাবে না। কখনো ফার্নিচার্স, ইনফরমেশনস, কখনো হোমওয়ার্কস, এগুলো কিন্তু প্লুরাল করার কোনো সুযোগ নেই। যদি আপনি প্লুরাল করেন আপনি তাহলে ভুল করে ফেলেছেন, আপনার কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে, প্লুরাল করার সুযোগ নাই। যদি আপনি এগুলোকে প্লুরাল করতে চান তখন একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন, এই শব্দগুলো ব্যবহার করে আপনি এগুলোকে প্লুরাল করতে পারেন। সেগুলো কি? যেমন দেখেন এই যে এখানে আছে, যেমন পিস, আইটেম, স্লাইস, বার, লোফ, ইয়ার, এরকমের অনেকগুলো জিনিস আছে। দেখেন এগুলো দিয়ে আপনি এগুলোকে কি করতে পারেন? আপনি প্লুরাল করতে পারেন। যেমন আপনি যদি বলেন গিভ মি অ্যাডভাইস, এটা ভুল হয়েছে, এটা বলা যাবে না। আপনি বলতে পারেন গিভ মি আ পিস অফ অ্যাডভাইস, এই যে এ পিস যোগ করে আমি এটাকে কাউন্টেবল করে ফেলেছি। আই নিড ইনফরমেশন, আপনি যদি বলেন যে আমার তথ্য দরকার, ঠিক আছে, বাট আপনি যদি বলেন যে আমার একটা তথ্য দরকার, তখন আপনাকে বলতে হবে আই নিড আ পিস অফ ইনফরমেশন, আমার একটা তথ্য দরকার। আই বট আ বার অফ সোপ, আমি এক টুকরা সাবান কিনলাম, এক টুকরা, একবার সাবান কিনলাম, আপনাকে এইভাবে বলতে হবে আর কি। ওকে, আমাদের নাউনের আলোচনা শেষ, আমাদের নাউনের আলোচনায় আর কিছু লাগবে না। তবে যখন আপনাদেরকে আমি আবার মানে চাকরির প্রস্তুতির জন্য যখন আপনারা আবার পড়াশোনা করবেন তখন আর অনেক আলোচনা আসবে, এগুলোর সাথে আর অনেক ছোটখাটো বিষয় আছে যেগুলো থেকে চাকরির পরীক্ষা একটু কমপ্লিকেটেড প্রশ্ন হয়, সেখানে এগুলো ইনশাল্লাহ দেখাবো। ওকে, আমার মনে হয় নাউনের আলোচনা শেষ। এবার আসেন আমরা চলে যাব, আমাদের পরবর্তী টপিক হচ্ছে প্রনাউন। আমরা একটু প্রনাউনের আলোচনায় যাই।
আমি কিন্তু 4টা টপিক নিয়ে বেশি কথা বলবো, অলরেডি নাউন শেষ করে ফেললাম, নাউন একটু বেশি আলোচনা ছিল, বাকিগুলোতে এত আলোচনা না, অল্পতে আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেখেন প্রনাউন, প্রনাউন 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 আসলে কি মনে রাখতে হবে যে প্রনাউন শব্দের মধ্যে দুইটা শব্দ আছে, একটা শব্দ হচ্ছে প্রনাউন, দুইটার শব্দ মিলিয়ে হচ্ছে প্রনাউন। প্র মানে পরিবর্তে আর নাউন মানে নাম। নাউনের পরিবর্তে, আপনি নাউনের পরিবর্তে যেটি লিখবেন সেটি হচ্ছে প্রনাউন। নাউনের পরিবর্তে, প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেই শব্দ বসে, এক কথায় নাউনের পরিবর্তে যেই শব্দ বসে, নাউনের পরিবর্তে যে শব্দ বসে সেটি হচ্ছে প্রনাউন। এটা একটা এক্সাম্পল দিই, যেমন ধরেন আমি কি করতে পারি, আমি লিখতে পারি যে জেনি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, যে জেনি এই পোস্টের জন্য আবেদন করতে পারে, জেনি এই পোস্টের জন্য আবেদন করতে পারে। এই কথাটি না বলে আমি কিন্তু বলতে পারি যে শি, জেনির পরিবর্তে আমি বলতে পারি শি ক্যান অ্যাপ্লাই ফর দ্য পোস্ট, সে এই পোস্টের জন্য আবেদন করতে পারে। আমি কিন্তু এই কথাটা এইভাবে বলতে পারি। তাহলে বুঝতে পারছেন যে আমি এখানে কি করছি, আমি এখানে নামের পরিবর্তে, এখানে যে নাম আছে আমি সেই নাম ব্যবহার না করে আমি একটা অন্য শব্দ ব্যবহার করেছি। যখন আমি নাউনের পরিবর্তে কোন একটা শব্দ ব্যবহার করতে পেরেছি, এই শব্দটাকে তখন আমি বলবো প্রনাউন। নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার করা যাবে সেটি হবে প্রনাউন। তো এই যে নামের পরিবর্তে যে ব্যবহার করা যায়, এই জন্য প্রনাউনকে একটা নামে ডাকা হয়, প্রনাউনকে বলা হয় সাবস্টিটিউটিং ওয়ার্ড। সাবস্টিটিউটিং মানে কি, মানে যে শব্দটা অন্য কারো পরিবর্তে বাক্যে বসানো যাবে, আপনি অন্য কারো পরিবর্তে বাক্যে শব্দটা বসাতে পারবেন, সেটাকে বলছি আমরা প্রনাউন, সাবস্টিটিউটিং ওয়ার্ড। প্রনাউন নাউনের পরিবর্তে বাক্যে বসানো যায়, নাউনটাকে বাদ দিয়ে প্রনাউনটা বাক্যের মধ্যে বসিয়ে দেওয়া যায়, এই জন্য আমরা এটাকে বলছি সাবস্টিটিউটিং ওয়ার্ড। আচ্ছা, এরপর দেখেন প্রনাউনের একটা লিস্ট আমাদের পড়তে হবে, খুব ভালো করে একটা লিস্ট আমাদের পড়তে হবে। সবগুলোকে বলা হয় পার্সোনাল প্রনাউন, কারণ এগুলো দিয়ে বিভিন্ন ব্যক্তিকে বোঝায় বা বস্তুকে বোঝায়। এবং এই প্রনাউনের 5টা ভাগ আছে, প্রনাউনের 5টি রূপ আছে। দেখেন, একটি রূপকে আমরা বলি হচ্ছে সাবজেক্ট, একটিকে বলি আমরা অবজেক্ট, একটিকে বলি আমরা পসেসিভ অ্যাডজেক্টিভ, একটিকে বলি আমরা পসেসিভ প্রনাউন, আর আরেকটাকে আমরা বলি রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন, এই প্রনাউনের হচ্ছে 5টা রূপ আছে। এর মধ্যে আই থেকে হয় মি থেকে হয় মাই থেকে হয় মাইন, আর হচ্ছে মাইসেলফ। তারপর যেরকম উই থেকে লিখতে পারি আস থেকে হচ্ছে আওয়ার থেকে হচ্ছে আওয়ার্স, এবং হচ্ছে আওয়ারসেলভস। তারপরে ইউ এর অবজেক্টও হয় ইউর হচ্ছে এটার পসেসিভ অ্যাডজেক্টিভ, ইউরস হচ্ছে পসেসিভ প্রনাউন, আর ইউর সেলফও হয়, আবার ইউর সেলফসও হয়, ইউ দিয়ে দুইটাই হয়, ইউর সেলফও হয়, ইউর সেলফসও হয়, দুইটাই লেখা যায়, দুটাই লিখতে পারি। এরকম ভাবে আছে হি থেকে হিম, হিজ, এবং হচ্ছে হিমসেলফ। লিখতে পারি শি থেকে হার থেকে হার্স, হারসেলফ। ইট থেকে ইট, তারপর হচ্ছে ইটসেলফ। দে থেকে দেম, দেয়ার্স and themselves। ওকে, এই হচ্ছে আমাদের প্রনাউনের চার্ট। আমাদের এই চার্টগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে যেভাবে আমি লিখে দিয়েছি ঠিক এইভাবে বাসায় লিখে একটু প্র্যাকটিস করবেন, তাহলে ভালো করে বুঝতে পারবেন। এখন আমি কয়েকটা জিনিস নিয়ে একটু কথা বলি, সেটা হচ্ছে প্রথমে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে সাবজেক্ট এবং অবজেক্টের বিষয়টা বলি। দেখেন, একটা বাক্যের ভার্ব থাকে, সেই ভার্বের আগে বাক্যের সাবজেক্ট থাকে, ভার্বের পরে বাক্যের অবজেক্ট থাকে। তো এখানে যেগুলো লিখছে সাবজেক্ট, এগুলো সবগুলো ভার্বের আগে বসবে,
আর এখানে যেগুলো লিখেছি সবগুলো ভার্বের পরে বসবে, এটা মনে রাখবেন। সাবজেক্টটা সাবজেক্টের জায়গায় আর হচ্ছে অবজেক্টটা অবজেক্টের জায়গায় বসবে। আমাদের সবচেয়ে দরকার হচ্ছে এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো বোঝা। পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো বোঝাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। একটু খেয়াল করেন, একটা ভার্ব আছে পসেস। পসেস মানে একটা ভার্ব। এই পসেস মানে হচ্ছে কোনো কিছুর মালিক হওয়া, কোনো কিছু নিজের অধিকারে থাকা, কোনো কিছু নিজের দখলে থাকা, এটাকে বলে পসেস। ঠিক আছে? এবং এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ গুলো না, এগুলো দিয়ে মালিকানা বোঝায়। আমি কিসের মালিক, আপনি কিসের মালিক, সে মালিকানা বোঝায়। তো যেহেতু মালিকানা বোঝায়, আমরা একটু মনে রাখবো যে এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে সবসময়, এগুলোর পরে সবসময় একটা নাউন থাকবে। এগুলোর পরে সবসময় কি থাকবে? একটা নাউন থাকবে। হ্যাঁ, আমি একটু লিখে দেই, একটু নোট করা দরকার। আমরা একটু লিখে রাখবো এইভাবে যে যতগুলো প্রসেস আছে, হ্যাঁ দেখেন আমি একটু লিখে দিচ্ছি যে প্রসেস একটা ভার্ব, এই ভার্ব থেকে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বলি আমরা এগুলোকে। এবং এই পসেসিভ অ্যাডজেক্টিভ গুলোর পরে সবসময় কোনো না কোনো একটা নাউন উল্লেখ থাকবে, একটা নাউন উল্লেখ থাকবে। যেমন লিখতে পারি মাই পেন, আমার কলম, আমার কলম। তারপর হচ্ছে হোজ নেম, কার নাম, কার নাম, কার নাম তুমি শুনেছো, এরকম আর কি। হ্যাঁ, দেয়ার ফুটবল। দেখেন প্রত্যেকটার পরে কি হচ্ছে? একটা নাউন বসছে। এই জন্য এগুলোকে আমরা বলছি পসেসিভ অ্যাডজেক্টিভ, একটু মাথায় রাখবো। আচ্ছা, আর আরেকটা জিনিস হচ্ছে এই পসেসিভ প্রোনাউন গুলো কি? পসেসিভ প্রোনাউন গুলো কি? পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে, দেখেন পসেসিভ প্রোনাউন, পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে, দেখেন আওয়ার কান্ট্রি, আওয়ার country is a developing country। এই সেন্টেন্সটার মধ্যে যদি আপনি খেয়াল করেন, কান্ট্রি শব্দটা দুইবার আসছে। দেখেন কান্ট্রি শব্দটা কয়বার চলে আসছে? কান্ট্রি শব্দটা দুইবার চলে আসছে, দুইবার আসছে। কান্ট্রি শব্দ দুইবার আসলে এই বাক্যটা শুদ্ধ হবে না। দুইবার আসলে শব্দটা শুদ্ধ হবে না, কারণ ইংলিশের একটা স্টাইল হচ্ছে একই সেন্টেন্সে একই শব্দ দুইবার থাকে না। তো আপনি এখানে আওয়ার কান্ট্রি না লিখে আপনি বলবেন আওয়ার্স, আওয়ার্স ইজ এ ডেভেলপিং কান্ট্রি। আওয়ার্স মানে আমাদেরটা, আমাদেরটা, আমাদেরটা একটি উন্নয়নশীল দেশ। আপনি যদি এই কথাটা বলেন আওয়ার্স ইজ এ ডেভেলপিং কান্ট্রি, আমাদেরটা একটি উন্নয়নশীল দেশ, আপনি যখন এই কথাটা বলেন, এই আওয়ার্স বলতেই কিন্তু আমাদের দেশ, আমাদের মানে কান্ট্রি, এটা কিন্তু বলা হয়ে যায়, আওয়ার কান্ট্রি বলা হয়ে যায়। এই যে আওয়ার্স দেখলাম, এই আওয়াজটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। অর্থাৎ একটি নাউনের পরিবর্তে আপনি এরকম যখন বসাতে পারবেন তখন সেটাকে বলা হবে পসেসিভ প্রোনাউন, কারণ প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। ঠিক আছে? তো এরকম ভাবে একই শব্দ দুইবার ব্যবহার না করার জন্য আমরা যে প্রোনাউনটা ব্যবহার করি সেটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। আরেকটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে শব্দের শেষে যদি সেলফ এবং সেলফ যুক্ত থাকে। দেখেন শব্দের শেষে যদি সেলফ এবং সেলফ যুক্ত থাকে, সেলফ এবং সেলফস, শব্দের শেষে যদি দেখেন সেলফ এবং সেলফ যুক্ত আছে, তখনই আপনি সেটাকে বলেন রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন আমাদের এই চার্টে যে রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো আছে, দেখেন সবগুলোর পরে মাই সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, সেলফ এবং সেলফ কথাটি যুক্ত আছে। কারণ সেলফ এবং সেলফ কথাটি দিয়ে এই প্রোনাউন গুলো বাক্যের সাবজেক্টকে বোঝায়, বাক্যের সাবজেক্টকে বোঝায়। এই জন্য এগুলোকে বলা হয় রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন গুলো একদম ওখানে বাক্যের যে সাবজেক্ট থাকে তাকে বোঝায়, যে কাজটা করে তাকে বোঝায়। যেমন আমি দেখেন একটা বাক্য লিখে দেখাই, যেমন আমি যদি বলি যে আই ফ্যান মাইসেলফ, আমি নিজেই নিজেকে বাতাস করি। দেখেন আই ফ্যান মাইসেলফ, আমি নিজে নিজেকে বাতাস করি। তাহলে আমি এই কাজটা নিজের জন্যই করি, এই মাইসেলফ বলতে আমি যে কাজটা আমার জন্য করছি সেটা বোঝাচ্ছে। এগুলোকে বলবো আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন। তো প্রোনাউনে আমাদের আপাতত আর কোনো আলোচনা লাগবে না। এই তথ্যগুলো আপাতত মাথায় রাখলে ইনশাল্লাহ আমরা ভালো করব। কিন্তু এই প্রোনাউনের যে চার্টটা দিলাম, দয়া করে চার্টটা বাসায় কয়েকবার লিখেন, এইভাবে একটু চর্চা করেন, তাহলে জিনিসগুলো মাথায় থাকবে এবং এগুলোকে কাজে লাগাইতে পারবেন। ঠিক আছে? এইভাবে একটু চর্চা করবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই। আপনাদের সাথে ইনশাল্লাহ আবার ক্লাস হচ্ছে সম্ভবত শনিবার, মাঝখানে কয়েকদিন আপনাদের সাথে কথা হবে না। আপনারা ভালো থাকবেন, পড়াশোনাটা করেন। আর এই ছুটির মধ্যে আপনারা যেটি করেন, এই পর্যন্ত যা যা পড়েন রিভিশন করে ফেলেন। ভার্বের যাদের হচ্ছে প্রবলেম আছে তারা সেগুলো একটু শেষ করে ফেলেন, তাহলে ভালো হবে।
হ্যাঁ, আমি আপনাদের কোনো কমেন্ট পাচ্ছি না। সর্বশেষ 26 মিনিট আগে একটা কমেন্ট পেয়েছিলাম, এর মাঝখানে আমি আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। কমেন্ট কি আর করছেন না, নাকি কমেন্ট আসছে না? আজকে নেট কানেকশনটা আমরা অনেক ভালো পেয়েছি, হঠাৎ করে নেটওয়ার্ক এত ভালো হয়ে গেল কিভাবে? ঠিক আছে চৈতি আপু, আপনি সুস্থ হয়ে যান, আমাদের দোয়া রইল আপনার জন্য। উম, পড়াশোনা করেন, ভালো কিছু হবে। হ্যাঁ, আপনাদের আজকে এই যে ক্লাস করলেন, আপনাদের কি মনে হলো যে নতুন কিছু শিখলেন, নতুন কিছু জানলেন? পার্ট অফ স্পিচ তো আগে অনেকবার পড়ছেন, এগুলো হচ্ছে জাস্ট মানে কোনো মতো হচ্ছে পড়াশোনা, আরো অনেক কিছু আছে এগুলোর মধ্যে জানার ইনশাল্লাহ। তো ওইগুলো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, আমরা ইনশাল্লাহ আস্তে 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 আমরা এগুলো শিখতে থাকবো। ঠিক আছে, শিখতে থাকবো। না, আপনারা আধা ঘন্টা ধরে কোনো কথাই বলছিলেন না, আমি ভাবছিলাম যে মানুষগুলোর হলো কি। হ্যাঁ, সবাই কি ক্লাসে একদম মানে মজে গেল যে একটু কমেন্ট করতে ইচ্ছে করছে না? হ্যাঁ, ঠিক আছে, আমরা তাহলে আজকে শেষ করি। ভালো থাকবেন সবাই। আহ ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হচ্ছে ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।